সামনে থেকে হিংস্র চেহারায় একজন ছুরি হাতে এগিয়ে আসছে কবিতার দিকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আছে মেয়েটার। আজকেই বুঝি জীবনটা যাবে। কি কুক্ষণে যে এখানে এসেছিল। দ্বিতীয় অফিসের ম্যানেজারের হুটহাট করে কল পেয়ে এখানে আসা, আর সেটাই যেন জীবনের সবচেয়ে বড় ভুল। লোকটা জোর করে ওদের অফিসের সব কাগজপত্রতে সাইন করিয়ে নিতে জোর করেছিল। লোকটা জানলো কি করে যে ওর বাবার সব প্রপার্টি আর ব্যবসা বাণিজ্যের কাজপত্র সব কবিতার নাম দিয়েই দেওয়া হয়েছে? এটা কোনোভাবেই হয়তো ওরা খোঁজ খবর রেখেছে। এই লোকটাকে বাবা বিশ্বাস করে অফিসে চাকরি দিয়েছিল, সেটাই হয়তো ওনার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। বিষয়টা ভেবেই কবিতার হাত পায়ে ঠান্ডা হয়ে আসছে। বারবার বলার পরও যখন কবিতা সাইন করছিল না, তখন লোকটা ওর দিকে ছুরি হাতে এগিয়ে আসলো। তারপর যখনই কবিতাকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, তখনই কেউ একজন সামনে এসে দাঁড়ায়। সাথে সাথে কবিতা কয়েক সেকেন্ড বাদেই বুঝতে পারে যে ছুরিটা ওর শরীর থেকে কোনো প্রকার আঘাত করেনি। কবিতা চোখ মেলে তাকাতেই খেয়াল করলো কেউ একজন আর্তনাদ করছে সামনে দাঁড়িয়ে। বিষয়টা চক্ষুগোচর হতেই কবিতা আঁতকে উঠল। এই কি, এ তো ঈশান। ঈশান এখানে আসলো কি করে? তাহলে কি ছেলেটা ওকে ফলো করেছে এতক্ষণ? করতেও পারে, ওর বাবা তেমনটাই বলে রেখেছিল ছেলেটাকে দেখে রাখার জন্য। শেষ পর্যন্ত কিনা ছেলেটা নিজেকে এরকম একটা বিপদের মুখে ফেলতে দ্বিতীয়বারও ভাবল না। কবিতা কিছু বুঝে ওঠার আগেই ঈশান পড়ে যেতে নিলে কবিতা ওকে ধরে ফেলল। ছেলেটা মাটিতে বসে পড়তেই কবিতা ওর মাথাটা কোলের মধ্যে নিয়ে দু হাতে মুখের দুপাশে রেখে বলতে আরম্ভ করলো, ঈশান, হ্যাঁ ঈশান, এটা তুমি কি করলে? আমাকে বাচ্চা থেকে নিজে কিভাবে বিপদ ফেললে? ম্যাডাম, আমি আজকে এই মুহূর্তেও বলছি, আপনি আমাকে যতটা বাজে ভাবেন ঠিক ততটা খারাপ আমি নই। ম্যাডাম, সেদিন যে বিষয়টা নিয়ে আপনি আমাকে ভুল বুঝেছিলেন সেটা আমি করিনি। ম্যাডাম, বিশ্বাস করেন, আমি আজকে এই মুহূর্তে এসেও বলছি, আপনার যদি খুব বেশি সন্দেহ হয় তাহলে আপনার ছোট বোনের থেকে বিষয়টা জেনে নেবেন। আমি কখনো ওকে বোনের নজরের বাইরে অন্য কোনোভাবে দেখিনি ম্যাডাম। এখন কথা বলার সময় নেই ঈশান, তোমাকে হাসপাতালে নিতে হবে। তুমি প্লিজ একটু চুপ থাকো। আমার হাতে সময় নেই ম্যাডাম, আমি হয়তো আর কয়েক সেকেন্ডে বেঁচে থাকবো। তবে আপনাকে একটা কথা জানিয়ে দিতে চাই। কবিতা জোর করে ঈশানকে ওঠাতে গেলে তার আগেই ছেলেটা ওর হাত ধরে ফেলল আর বলতে আরম্ভ করলো, এই মুহূর্তে আমাকে ফেলে যাবেন না ম্যাডাম। আমি এইটুকু সময় আপনার কাছে থাকতে চাই। আমি জানি আমার কখনো যোগ্যতা হবে না আপনার কাছে থাকার কিংবা আপনার পাশে থাকার। কোনো দিক থেকেই আমি পারফেক্ট নই। তারপরও আমি এই মুহূর্তে আপনাকে এই সময়টুকুর জন্য চাই। প্লিজ যাবেন না কোথাও। কিচ্ছু হবে না তোমার, তুমি প্লিজ এরকম বলো না। আমাকে উঠতে দাও, আমি গাড়িতে। আমার সময় নেই ম্যাডাম, গাড়িতে যাওয়ার মতো সময়টা আমার হাতে আর নেই। তুমি কেন এরকম করলে? কিচ্ছু হবে না তোমার, বিশ্বাস করো, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি জানি আমার কি হবে না হবে। প্লিজ কোথাও যাবেন না, আমাকে কথাটা বলতে দিন ম্যাডাম। কবিতা চুপ করে রইল। ঈশানের চোখের দিকে তাকিয়ে আছে অসহায়ভাবে। ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে, পেট থেকে অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছে। ওর মাঝখানেই ঈশান কবিতার একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে বলতে আরম্ভ করলো, ছোটবেলা থেকে আমি আপনাকে এই কথাগুলো অনেকবার বলতে চেয়েছি, কিন্তু শৈশবের ওই বয়সে অনুভূতিগুলো ঠিক কেমন ছিল আমি জানি না। তবে এখন দ্বিতীয়বার আমাদের দেখা হওয়ার পর থেকে আমি বুঝতে পারছি আমি আপনাকে। ঈশান কথাগুলো বলেই কেমন নিস্তব্ধ হয়ে যেতে লাগলো। কথাটা সম্পূর্ণ করতে পারছিল না ছেলেটা, কাতরাচ্ছে ব্যথায়। কবিতা বুঝতে পারলো ওর হাতটা দু হাতে শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ বলো, কি তুমি আমায় কি ঈশান, প্লিজ বলো। আ- আ- আমি আর কোনো কথার শব্দ আসলো না ঈশানের মুখ থেকে। তার আগেই চোখ জোড়া বন্ধ হয়ে গেল। আপনা আপনি হাতের বাঁধনটা আলগা হয়ে গেল। নিমেষের মধ্যেই কবিতার মনে হলো ছেলেটা কি তাহলে মারা গেল? কথাটা ভাবার সাথে সাথেই কবিতা একটা চিৎকার দিল। চিৎকার দিয়ে উঠে বসতেই কবিতা আশেপাশে তাকালো। তারপর ঘড়ির দিকে চোখ পড়তেই দেখে বিকেল হয়ে গেছে। এই শীতের মধ্যেও মেয়েটা ঘেমে নিয়ে একাকার অবস্থা। কবিতা তাড়াহুড়ো করে চোখে মুখের ঘামটা ওড়না দিয়ে মুছে নিল। তারপর পাশে থাকা টি টেবিলের উপর থেকে পুরো গ্লাস পানিটা ঢকঢক করে খেয়ে নিল। এরই মাঝখানে আম্মু দৌড়ে রুমে ঢুকলো। মেয়ের এরকম চিৎকার শব্দ পেয়ে আম্মু দৌড়ে এসে ওর পাশে বসতেই খেয়াল করলো মেয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। কবিতার আম্মু ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হয়েছে মামুনি, তুমি এরকম চিৎকার করলে কেন? না, কিছু না।
নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি তো ঘুমিয়েছিলে মামনি, তাহলে কি বাজে স্বপ্ন দেখেছো বলো আমায়। কবিতা আম্মুকে দুহাতে জড়িয়ে ধরলো আর চোখ জোড়া বন্ধ করে নিয়ে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে তারপর মুখে বলল, হ্যাঁ, খুব বাজে স্বপ্ন দেখেছি আম্মু। স্বপ্ন কখনো সত্যি হয় না মামনি, আমরা সবসময় সেটাই স্বপ্ন দেখি, আমরা সবসময় যেটা নিয়ে ভাবি। তুমি যেটা নিয়ে ভেবেছিলে সেটা নিয়েই হয়তো কোনো স্বপ্ন দেখেছো। কি হয়েছে আমায় বলো। না, কিছু না। তুমি আমি একটু জড়িয়ে ধরে রাখো, আমার খুব ভয় লাগছে। আম্মু অনেকক্ষণ যাবৎ মেয়েকে বোঝালো। এক পর্যায়ে কবিতা কিছুটা শান্ত হলে আম্মুকে রেখে চলে গেল রান্না করতে। মেয়েটা দুপুরে আজ আর অফিসে যায়নি। দুপুরে অফিসের কিছু কলিগের সাথে রাগারাগি করে লাঞ্চের পর চলে এসেছিল। তারপর আর যাওয়া হয়নি, ভালো লাগছিল না, তাই একটু বিকেলে ভাত ঘুম দেওয়ার জন্য বেডে গা এলিয়ে দিয়েছিল। আর তারপরই এরকম কিছু স্বপ্ন দেখলো। এবার মনে হতে লাগলো ওই বদ্দার ছেলেটাকে নিয়ে এত বাজে একটা স্বপ্ন দেখলো। ও ঠিক আছে তো? বিষয়টা ভেবে কবিতা এবার আশেপাশে হাতড়ে বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে ঈশানের নাম্বারে ডায়াল করলো। কয়েকবার ফোনটা বাজতেই ও পাশ থেকে ফোন রিসিভ করতে ঈশান কানে দিয়ে যখনই হ্যালো বলল, সাথে সাথে কবিতা বলতে আরম্ভ করলো, ফোন ধরতে এতক্ষণ সময় লাগে কেন তোমার? কি করো সবসময়? অফিসের মেয়ে কলিগুলোর সাথে ঢলাঢলি করতে খুব বেশি ভালো লাগে তোমার, না? না মানে আসলে ম্যাডাম, আমি একটু অফিসেরই সবাইকে দেখাশোনা করছিলাম। আপনি তো বলে গেলেন যে আমি যা ইচ্ছে তাই বলি, কিন্তু তুমি আমার ফোন ধরতে বেশিক্ষণ সময় নেবে না। তোমায় বলছি না, আমার ফোন ধরতে যেন তোমার 1 সেকেন্ডও দেরি না হয়। কবিতা কথাগুলো বলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎই মনে হলো যে ছেলেটা ঠিক আছে তো ভেবেই কবিতা তাড়াহুড়ো করে বলল, কোথায় আছো তুমি? আপনি তো রাগ করে অফিস থেকে চলে গেলেন ম্যাডাম। আপনি চলে যাওয়ার পর আমি এই দিকটা সবাইকে দেখে শুনে কাজ করতে বলছি। আর স্যার তো বলেছে আপনি না থাকলে যেন ঠিকঠাক করে সব কিছু দেখে রাখি, তাই। ওসব বাদ দাও, তুমি বলো তুমি ঠিক আছো? আর তোমার কিছু হয়নি তো? অফিসের ম্যাডামের মুখে এমন দ্বারা কথা শুনে ঈশান কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল। তারপর ফোনটা আবারও চোখের সামনে তুলে ধরে খেয়াল করলো এটা ম্যাডামেরই নাম্বার। তাহলে মেয়েটা কি পাগল হলো এসব বলছে? বিষয়টা ভেবেই দ্বিতীয়বার ফোন কানে দিতেই ওপাশ থেকে আবারও বলল, কি হলো? যেটা প্রশ্ন করছি শুধু উত্তর দাও। ঠিক আছে তুমি? হ্যাঁ ম্যাডাম ঠিক আছে, কিন্তু আপনি এরকম প্রশ্ন করছেন কেন হঠাৎ? কেন করছি সেটা তুমি খুব ভালো করেই পরে বুঝতে পারবে। আর এত কথা বলো কেন? তুমি কোথাও যাওনি তো? অফিসে ছিলে? আর কোনো ঝামেলা হয়নি তো কারোর সাথে তোমার? না ম্যাডাম, কিছু হয়নি, আমি ঠিক আছি। আর কারোর সাথে কোনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। সবাই ঠিকঠাক মতো কাজ করছে। কিন্তু কি হয়েছে বলুন তো? আপনি এরকম প্রশ্ন করছেন যে? কবির তার মাথায় শুধু বারবার ঘুরপাক খাচ্ছে। ঈশানের পেট থেকে রক্ত বের হয়েছিল, আবার ছেলেটা ঠিক আছে বলছে। তাহলে কি স্বপ্নটা স্বপ্নই? তাছাড়া এই ছেলেটাকে নিয়েও ও এত কেন ভাবছে? কবিতা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। আর ঈশান বারবার প্রশ্ন করতেই কবিতা বলতে লাগলো, কিছু না, তুমি কাজ করো। আর বাসায় যাওয়ার সময় দেখে শুনে যাবে। আর কাল সময় মতো অফিসে চলে আসবে। ঈশানের আর কিছু বলার মতো সুযোগ দিল না, তার আগেই কলটা কেটে দিল। ঈশান কিছুক্ষণ অবাক হয়ে ভাবল, এই ভদ্রমহিলার মাঝে মাঝে কি হয় উপরওয়ালায় ভালো জানে। একে যে কি দিয়ে আল্লাহ তৈরি করেছে বা সে নিজেই ভালো জানে। কারণ কখনো নরম গলায় কথা বলবে তো কখনো বেশ রাগী আর কাঠখোট্টা গলায় কথা বলবে। এই তো দুপুরে সবার সাথে একজোট এমনভাবে সিনক্রেট করছিল যেন সবার গায়ে হাত তুলে দিবে, কিন্তু তেমন কিছুই না। নিজের মতো করে সবাইকে বকাঝকা করলো। তার উপর ঈশানকে একগাদা কথা শুনিয়েছে। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে। আসলে কবিতা ঈশানের অফিসের ম্যাডাম। আর শুধু ম্যাডাম বলে চেনে বললে ভুল হবে, ওরা আগে থেকেই দুজন দুজনকে চিনতো। আসলে ঈশান আর কবিতা ছোটবেলাতে একই গ্রামে একই এলাকাতে থাকতো। পাশাপাশি দুবাড়িতে দুজনে থাকতো। ছোটবেলা থেকেই দুজন দুজনের খেলার সাথী ছিল। অবশ্য কবিতা ঈশানের থেকে বছর দুয়েকের বড়। তারপরও ছোটবেলাতে একসাথেই খেলাধুলো করত। আর প্রায় হাই স্কুল অবধি দুজনে একসাথে পড়ালেখা করেছিল। দুজনেই যখন বেশ খানিকটা ম্যাচিউর হয়, দুজন দুজনের প্রতি কেমন যেন একটা আবেগ অনুভূতি বুঝতে পারে। কিন্তু কবিতার সব কিছু বুঝে ওঠার আগেই যেন ঈশান ওর জীবনে দেওয়া সবচেয়ে বড় আঘাতটা ওকে দিয়েছিল। কবিতা ভেবেছিল ঈশান ওকে নিয়ে এরকম কিছু ভাবে, কারণ কবিতা ভেবেছিল ছোটবেলা থেকে যেহেতু একসাথে বড় হয়েছে সেহেতু দুজন দুজনকে পছন্দ করে।
কবিতা এইসব নিয়ে ভাবতো। আর তার আগেই ঈশান এরকম একটা কাজ করেছিল যার জন্য কবিতা অনেক বেশি কষ্ট পেয়েছিল। কবিতা দেখেছিল ঈশান ওর ছোট বোনকে জড়িয়ে ধরে রেখেছে। এরকম কিছু দেখে কবিতা ভেবেছিল যে ওরা দুজন দুজনের সঙ্গে প্রেম করছে। কবিতা বুঝতেও পারেনি যে ঘটনার আড়ালে কীরকম কী ছিল। তারপরও ঈশানকে শুধু দোষারোপ করে গেছে। কতই বা বয়স ছিল মেয়েটার, তার উপর কবিতা ওর থেকে ম্যাচিউর ছিল। তাহলে ঈশানকে কেন বুঝতে পারেনি? ঈশানও কবিতাকে নিয়ে অনেক বেশি ভেবেছিল। মনে করেছিল ছোটবেলা থেকে যেহেতু দুজনে একসাথে বড় হয়েছে, আর যেহেতু দুজনের প্রতি দুজন টান অনুভব করে আর একে অপরকে ছাড়া থাকতে পারে না, ভবিষ্যতে হয়তো দুজনের মাঝে সম্পর্ক হবে। তাছাড়া ঈশান ওর বন্ধুদের মাঝে এইসব বিষয় নিয়ে আলোচনা করত যে কবিতা আপু ওকে কোনো মেয়ের দিকে তাকাতে বারণ করেছে, আর কোনো মেয়ের সাথে কোনো প্রকার সম্পর্কে জড়াতেও বারণ করে দিয়েছে। কিন্তু তার আগেই ঈশান ভেবেছিল কবিতা হয়তো বা ওকে নিয়ে এরকম কিছু ভাবে না। কিন্তু সেদিন যখন কবিতার বোনকে এরকম কিছু করতে দেখেছিল, তখন কবিতা এসে ঈশানকে দুটো থাপ্পড় মেরেছিল। বলেছিল ওর বোনকে নাকি ঈশান প্রেমের ফাঁদে ফেলেছে। ও নিজে থেকে বড় বলে ওর সাথে তেমন কিছু করতে পারেনি, তাই ওর ছোট বোনকে ফাঁসিয়েছে উল্টোপাল্টে কিছু করার জন্য। ঈশান হাজারবার বারণ করলেও কবিতা তখন শোনেনি। তারপর থেকে কবিতা ঈশানের সাথে কথাই বলেনি। যতবার কথা বলার চেষ্টা করেছে মেয়েটার সাথে, ততবারই মেয়েটা ওকে ইগনোর করেছে আর বাজেভাবে রাগারাগি করেছে। তাই ঈশান ওর থেকে দূরে সরে থাকতো। শেষে যেদিন কবিতা ওর পরিবারের সবার সামনে ঈশানের সাথে খানিকক্ষণ রাগারাগি করে, তখন ঈশানের আম্মু ওকে মেয়েটার থেকে দূরে থাকতে বলেছিল। মাঝখানে সপ্তাহখানেক যেতেই কবিতার আর কোনো খোঁজ খবর ছিল না, কারণ ওরা গ্রাম ছেড়ে দিয়েছিল। তারপর কি হয়েছিল ঈশান জানতো না, শুধু আম্মুর কাছে শুনেছিল ওরা নাকি শহরে চলে গেছে। মাঝখানে কেটে যায় প্রায় 8-9 বছর, আর তারপর দুজনে দেখা হয়। দুজন দুজনকে দেখে চিনতে পারলেও কবিতা ঈশানকে দেখার পর পুরনো সব ঘটনা মনে পড়তেই ঈশানের উপর এক প্রকার রাগ দেখাতে গিয়েও পরবর্তীতে ওকে চাকরিতে রেখেছিল। ভেবেছিল যে অন্যায়টা করেছে সেটার জন্য ওকে শাস্তি পেতে হবে, আর কবিতা এক প্রকার রাগ জেদ থেকেই ওকে শাস্তি আর বাজেভাবে কষ্ট দেওয়ার জন্য ওকে অফিসে রেখেছিল। অবশ্য ঈশানের ইন্টারভিউ কবিতার আপ্পু নিয়েছিল। ঈশান লোকটাকে চিনতে পারেনি, কারণ শহরে আসার পর ওরা এত বড় বিজনেস খুলে বসেছে আর এত বড় লোক হয়ে গেছে সেটা জানতো না। গ্রামে থাকাকালীন সময়ে ঈশান গ্রামেরই একটা কলেজ থেকে পাশ করে, তারপর আর শহরে এসেছিল চাকরির খোঁজে। তারপর 6 মাস এদিক ওদিক খোঁজার পর একটা প্রাইভেট কোম্পানিতে কবিতার আব্বুর সাথে দেখা হলে উনি ঈশানকে চিনতে পারেনি। তারপর যখন অফিসের প্রথম দিন আসলো, এসে খেয়াল করলো এমডি চেয়ারে যে মেয়েটা বসে আছে। প্রথমে তাকে চিনতে না পারলেও পরবর্তীতে যখন কবিতা বারবার ওর গ্রামের কথা জিজ্ঞেস করছিল আর ওদের ছোটবেলার কথাটা আর আগের মাথায় তুলছিল, তখন ঈশান বুঝতে পারলো এই সেই মেয়ে যে ওকে ভুল বুঝে সেদিন চলে এসেছিল। ঈশান ভাবে হয়তো সেদিন ওদের মাঝে ভীষণ রকম রাগ অভিমান কিছু না হলে হয়তো কবিতাদের যখন অবস্থার পরিবর্তন হয়েছে তখন এমনিতেই ওদের থেকে দূরে সরে যেত। বিষয়টা ভেবেই ঈশান কিছু এক্সপ্লেন করার চেষ্টা করেনি। তারপর বারবার যখন কবিতা ওই একই কথাগুলো তুলছিল, তখন ঈশান ওকে বলে যেন এসব বিষয় ওর বোনকে জিজ্ঞেস করে নাই। কবিতার বোন সেদিন ভয় পেয়েছিল, আর ভয় পেয়েই ঈশানকে জড়িয়ে ধরেছিল। তারপরও মেয়েটা ওর কোনো কথাই শোনেনি। ঈশানের মাঝখানে অফিসে যখন হাজারবার মেয়েটা ওকে অপমান করেছে, অপদস্থ করেছে, নানাভাবে গায়ে হাত তুলেছে, তারপরও ছেলেটা হাজারবারই ওকে বলেছে যেন ওর বোনের থেকে সবটা জেনে নেয়। অবশ্য কবিতার বোন কুহু যে এইসব বিষয়ে এতদিনে মনে নেই, ভুলে গেছে, সেটাই বা কে জানে। তাই ঈশান বেশি জোর জবরদস্তি করেনি। কবিতা উল্টো ঈশানকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করেছে, যেন ওকে সবসময় ঝাড়ির উপর রাখতে পারে। ঈশান জানে না কবিতা ওকে নিয়ে ঠিক সেই সময়টাতে কি ভাবতো, আর কবিতাও জানে না ঈশান ওকে নিয়ে এরকম কিছু ভেবেছিল কিনা। তবে দুজন দুজনের দিক থেকে অনেকটা দুর্বল ছিল ছোটবেলাতে, সেটা দুজনেই জানে। ঈশান এতদিনে ভুলেই গেছে এসব, ভেবেছে মেয়েটা হয়তো অনেক দূরে চলে গেছে আর কখনো ওদের সাথে দেখা হবে না। কিন্তু 8-9 বছর পর যে এতগুলো দিন বাদে আবারও দুজনের দেখা হবে, ঈশান সেটা ভাবতেও পারেনি। তারপর মেয়েটা
এরকম কিছু করবে ঈশানের সেটা ধারণার বাইরে ছিল। ওদের অফিসে জয়েন করেছে প্রায় 6 মাস হয়েছে, আর এই 6 মাসে কবিতা ছেলেটার সাথে ঠিক যতটুকু মিসবিহেভ করেছে সেটা শুধু ঈশান আর অফিসের কিছু কলিগই দেখেছে। ছেলেটার সাথে যে এরকম কেন করে, অনেকে এই বিষয়টা নিয়ে ওকে জিজ্ঞেস করলে ঈশান এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে ঈশান বারবার বলেছে ওর যদি কোনো ভুল হয় সেটা আগে হয়েছিল, আর ও ভুলটা করেনি, তার জন্য হাজারবার শাস্তি দিয়েছে। ওর যদি রাগ অভিমান থেকে থাকে তাহলে যেন ওকে অফিস থেকে বের করে দেয়। তারপরও মেয়েটা যেন এসব বিষয় নিয়ে ওকে আর সবার সামনে সিন ক্রিয়েট না করে। কিন্তু কবিতা ছোটবেলা থেকে এখনও অনেক বেশি জেদি হয়ে গেছে, তাই নিজেকে যেটা ভালো মনে হয় সেটাই করে। ঈশান দেখেছে কবিতার কয়েকটা ছেলের সাথে বেশ ভালো যোগাযোগ আছে, কিন্তু বয়ফ্রেন্ড কোনটা কিংবা কারোর সাথে রিলেশন আছে কি না সেটা নিয়ে জানে না। ঈশান খেয়াল করেছে কবিতাকে বেশ একটা ছেলে অনেকদিন যাবৎ ফলো করেছে। ঈশান একদিন কাজের ফাঁকে কবিতাকে জিজ্ঞেস করেছিল এসব, তখন কবিতার রাগের মাথায় বলে দিয়েছিল এই ছেলেটা ওকে পছন্দ করে আর কবিতাও ওকে পছন্দ করে। তখন ঈশান চুপ করেছিল। অন্যদিকে কবিতাদের অন্য যে অফিসটা আছে সেখানে আছে এক বজ্জাত লোক। বজ্জাত লোক বললে কম হবে, একেবারে হাড়ে বজ্জাত। ছেলেটা যে বাজে সেটা শুধু ঈশান জানে, কারণ ওই ছেলেটা ওদের ব্যবসাটা ডোবানোর ধান্দা নিয়েছে, সেটা ঈশান খুব ভালো করেই জানে। বারবার মেয়েটাকে এসব বোঝানোর চেষ্টা করলেও মেয়েটা ওর কোনো কথাই শোনে না। পরদিন কবিতা অফিসে আসলো। তারপরে এসে প্রথমেই ঈশানের সাথে দেখা করার জন্য ছেলেটাকে ডেকে পাঠায়। ঈশান অনুমতি নিয়ে কেবিনে ঢুকে ম্যাডামের সামনে এসে দাঁড়াতেই কবিতা বলতে আরম্ভ করে, সবসময় কোথায় থাকো? ডাকলে এত দেরি করে আসতে হয়? কই ম্যাডাম, আপনি ডাকার সাথে সাথেই তো আমি চলে আসলাম। ঈশান অবাক হচ্ছে এটা ভেবেই কেবিনের বাহিরের ডেস্কে বসেছিল আর ঢাকার সাথে সাথে আসলো। তাহলে এত দেরি কোথা থেকে হলো? ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তখন কবিতা কিছুটা শান্ত গলায় ওকে বলতে শুরু করলো, ঠিক আছে, বসো। ঈশান খানিকটা অবাক হলো। কবিতা কিনা ওকে নিজের সামনে বসতে বলছে। এই মেয়েটা আগে কখনো ওকে বসার কথা বলেনি, আর আজকে কিনা এরকম বলছে, তার মানে নির্ঘাত এর মাথায় খারাপ হয়ে গেছে। ঈশান চোখ বড় বড় করে তাকাতেই কবিতা একটা ধমক দিয়ে বলতে লাগলো, কি হলো, বসো। ঈশান মাথা নিচু করে মেয়েটার সামনে বসতেই কবিতা কিছুক্ষণ চুপ করে থেকে ওর দিকে তাকিয়ে তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, চা না কফি খাবে বলো? নয় হ্যাঁ, আমি আমি তোমাকে চা কফির অফার করেছি, এখন চুপচাপ বলো কি খাবে। না মানে আসলে ম্যাডাম, বিশ্বাস হচ্ছে না যে আপনি এরকম করে চা কফির অর্ডার করেছেন। আগে তো এরকম কখনো হয়নি। তা হবে কেন? হবে তো অফিসের ওই রিয়া প্রিয়া আর কে কে যেন আছে না, ওদের কথা বিশ্বাস হবে তাই না? ওরা তো দেখতে সুন্দরী, ওই জন্যই ওদের সাথে। ম্যাডাম, কাজের ক্ষেত্রে আমার সাথে এরকম করে কথা বলে, আর আমিও তাই বলি, কিন্তু আমাদের মাঝে এরকম কিছু নেই, যার জন্য আপনার এরকম ভাবার কোনো কারণ আছে। বেশি কথা বলো। ঈশান চুপ করে রইল। কবিতা পিয়নকে দিয়ে 2 কাপ কফি আনাতেই ঈশানকে খেতে বলল। ঈশান মাথা নিচু করে খাচ্ছিল। তখন কবিতা বলতে আরম্ভ করলো, কি হলো, এরকম মাথা নিচু করে আছো কেন? তোমাকে কি বকাঝকা করা হয়েছে আজকে যে মাথা নিচু করে রেখেছো? অফিসের ম্যাডামের দিকে কি করে চোখ তুলে তাকাবো? তিনি এত বড়লোক মানুষ, তার দিকে তাকানোর মতো কোনো যোগ্যতা আমার নেই, তাই। কবিতা বুঝতে পারলো এই কথাগুলো ওরই বলা, কারণ গত 6 মাসে ছেলেটার সাথে যে রুড বিহেভ করেছে তাতে এরকম বলাটাই স্বাভাবিক। ঈশানের কফি খাওয়া শেষ হলে উঠে দাঁড়াতেই কবিতা বলতে আরম্ভ করলো, তুমি উঠে দাঁড়াচ্ছ যে? তোমাকে এখান থেকে যেতে বলা হয়েছে? না মানে আসলে ম্যাম। সবসময় এত বেশি বোঝো কেন? হ্যাঁ, চুপচাপ বসো এখানে। কবিতা কথাগুলো শেষ করার আগেই এরই মাঝে ওর ফোনটা বাজতে শুরু করলো। মেয়েটা কল রিসিভ করতেই খেয়াল করলো ও পাশ থেকে ওর বান্ধবী নীলা কল করেছে। হাসি মুখে কলটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে নীলা কী বলল সেটা শোনা গেল না, তবে কবিতা শুধু বলল, আমারও রেগুলার এরকম কাজ করতে ভালো লাগে না রে। আমি অফিস থেকে বেরোচ্ছি, তুই বল আমাকে কোথায় আসতে হবে। ঈশান আগের মতোই মাথা নিচু করে বসে আছে। ম্যাডাম ওর দিকে তাকিয়ে কথাগুলো বলছে, তারপরও ঈশান চুপচাপই বসে আছে। এই ভদ্রমহিলার কথার মাঝে কিংবা কথার বিপরীতে কিছু বললেও দোষ, না বললেও দোষ, চুপ করে থাকলেও দোষ, আবার কথা বললেও দোষ। মোট কথা, কোনো না কোনো ছুতো দিয়ে ওকে বকাঝকা করবে, এটাই ওর প্রতিদিনের কাজ। অফিসে আসে বোধহয় কবিতা একজনকে ঝাড়ার জন্যই। বিষয়টা ভেবে ঈশান চুপ করে আছে। এবার কথা বলা শেষ হতেই কবিতা বলতে আরম্ভ করলো, চলো। কোথায় যাব ম্যাম? যেখানে নিয়ে যাব সেখানে যাবে,
আর তুমি না আমার অ্যাসিস্ট্যান্ট, আমি যা বলবো তোমাকে তো সেটাই করতে হবে, সেটাই শুনতে হবে। সবসময় এত কথা বাড়াও কেন? কিন্তু ম্যাম, অফিস থেকে দুজনেই চলে গেলে তখন? আমি একটা মেয়ে মানুষ, একা বাইরে বাইরে ঘোরাঘুরি করব? যদি বাইরের কেউ বাজে কথা বলে কিংবা বিজনেসম্যানের মেয়ে সেই সূত্রে কিডন্যাপ করে নেয়, তাহলে তো সব দায়ভার তোমার। তুমি থাকতেও যদি এরকম হয়, তাহলে আব্বু তোমাকে রেখেছে কি জন্য? ঈশান ভাবছে মেয়েটা এরকম কেন বলছে। আগে তো কখনো কোথাও নিয়ে যায়নি ওকে, আজকে আবার সাথে নেওয়ার জন্য পায়তারা করছে। তার মানে কি ওখানে গিয়ে ইচ্ছে মতো অপমান করবে? বিষয়টা ভেবেই ঈশান বলল, ঠিক আছে ম্যাম, চলুন। দুজনে মিলে অফিস থেকে বের হলো। গাড়িতে করে দুজনে বের হয়েছে। আধা ঘন্টা পর একটা পার্কের মধ্যে গাড়ি ঢুকতে ঈশান খানিকটা অবাক হলো। তাহলে কি মেয়েটার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসলো? না না, তা কেন হবে? বলল তো বান্ধবী কল করেছে, আর যেখানে কথা বলল তাতে সেটাই বোঝা গেল। বিষয়টা ভেবেই ঈশান চুপ করে আছে। একটা জায়গায় গাড়িটা থামতেই দুজনে নেমে দাঁড়ালো। তখন ম্যাডাম ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি যেখানে যাব আমার পেছন পেছন আসবে। খবরদার, কেউ যদি আমার দিকে নজর দেয় তাহলে কিন্তু সেটা তুমি দেখবে। কবিতার এমন দ্বারা কথা শুনে ঈশান বরাবরের মতোই অবাক হচ্ছে। মেয়েটার আজকে হলোটা কি? তাহলে কি হুটহাট করে মাথায় আঘাত টাঘাত পেয়েছে নাকি? না হলে তো এইসব আজগুবি কথা বলা এই মেয়ের দ্বারা সম্ভব না। ঈশান এরই মাঝে খেয়াল করেছে কয়েকবার কবিতার ছোট বোন অর্থাৎ কুহু অফিসে এসেছে, কিন্তু মেয়েটা ওকে চিনতে পারেনি। চিনতে পারলে হয়তো ওর সাথে কথা বলতো। আর যতবার মেয়েটা এসেছে ততবারই কবিতা ওর থেকে দূরে রেখেছে ঈশানকে। সেটা ভেবেই হয়তো আগের দিনে সেই বিষয়টা নিয়ে মেয়েটা এখনও ওর সাথে রেগে আছে। বিষয়টা নিয়ে ঈশান তেমনভাবে কবিতাকে এক্সপ্লেন করার চেষ্টাও করেনি, আর করবেই বা কেন? বড় লোকের সব বড় বড় ব্যাপার, এসব বিষয়ে ওর নাক গলানোটা শোভা পায় না। কিছুটা দূরে আসতেই খেয়াল করলো একটা ফাঁকা জায়গায় বেঞ্চে একটা মেয়ে বসে আছে। কবিতা দৌড়ে এসে মেয়েটাকে জড়িয়ে ধরল। ঈশান ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল আর দুজনের কার্যকলাপ দেখতে লাগলো। দুজনে জড়িয়ে ধরে অনেকক্ষণ যাবৎ কথা বলল। বুঝতে পারলো দুজনেই বেশ বেকায়দা লেভেলের বান্ধবী। কথাটা ভেবেই ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদেই দুজনের কথা বলা হলে কবিতার বান্ধবীর নজর পড়ল ওর সাথে আসা ছেলেটার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কবিতার চেয়ে বলতে লাগলো, এই ছেলেটা কে রে? ঈশান। নীলা চোখ বড় বড় করে ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর একটু মুচকি হেসে কবিতার দিকে তাকালো। খেয়াল করলো কবিতাকে মনোযোগ দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। তাহলে এই তোর সেই ছোটবেলার খেলার সাথে, আমি যাকে তুই পছন্দ করতি? ফালতু কথা বলিস না তো। আমি ওর মতো একটা খ্যাত ছেলেকে কেন পছন্দ করতে যাব? তাছাড়া কোথায় ও আর কোথায় আমি? আমাদের লেভেল দেখেছিস? ও আমার কাছে একদম সামান্য ছেলে। ওর মতো হাজারটা ছেলে আমার পিছনে সময়ের ব্যবধানে লাইনে পড়ে থাকবে, আর তুই এরকম কথা বলছিস? তোর জানার ভুলও হতে পারে, তুই যে বিষয়টা নিয়ে ওর সাথে রাগারাগি করছিস কিংবা ওর উপর রাগ করে আছিস, সেটা যদি ক্লিয়ার হয়ে যায়, যদি জানতে পারি এরকম কিছুই হলো না, মানে? তোর বোনের সাথে যদি ও কিছু করেই থাকে, তাহলে তুই সেটা তোর বোনের থেকে জেনে নে। কিন্তু তেমন কিছুই তুই জিজ্ঞেস করিসনি, আর হয়নি ওটা তো নিজের মতো করে সবটা ভেবেছিস। সব সময় নিজের চোখ দ্বারা দেখি তা সত্যি হয় না। তোর তো উচিত ছিল সবটা জাস্টিফাই করে দেখা। একবার কি তোর বোনকে জিজ্ঞেস করিসনি? তুই জিজ্ঞেস করলে অন্তত জানতে পারতে সেদিন কি হয়েছিল। কোনো দরকার নেই ওর সম্পর্কে এসব জানা। সে এখনই সব জেনেই বা কি হবে? তুই তো বড় লোকের মেয়ে, আর তোর জন্য হাজারটা ছেলে পড়ে আছে। সেখানে ওর মতো একটা গরিব ছেলেকে তুই এসব কেনই বা চিন্তা করবে? কিন্তু কাল যে ফোন করে এত সব কথা বললি, আর ওর কিছু হয়ে গেলে তোর কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার কি মানে? চোখের সামনে একটা ছেলে আমার জন্য। তাতে তোর কি? ও তো তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এমন নয় যে তোর বয়ফ্রেন্ড। আচ্ছা শোন, তোর তো ওকে পছন্দ না, তাই না? তুই ছেলেটাকে অসহ্য মনে করিস। শোন, একটা কথা বলতে চাইছি আমি, তুই ওর নাম্বারটা আমায় দে, আমি ওর সাথে কথা বলবো। তুই কথা বলতে যাবি কেন ওর সাথে? মানে তুই বুঝতে পারছিস না, এত হ্যান্ডসাম আর কিউট একটা ছেলেকে কিভাবে ছেড়ে দিই বলো? তাছাড়া ওকে আমার পছন্দ হয়েছে, তোর তো ওকে পছন্দ না, সেজন্য ভাবছি আমি ওর সাথে প্রেম। একদমই না, একদম খুন করে ফেলবো। ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তুই ওর সাথে প্রেম করতে পারবি না। তোর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ কাম নেই? ভালো ছেলে দেখলেই তুই। তোর আবার কি সমস্যা? তাছাড়া তুই তো ওকে পছন্দ করিস না, তুই ওকে দেখতেই পারিস না। আমাকে এসব বলার কি দরকার? তুই তো এই বললি তুই ওকে ঘৃণা করিস, তার উপর আবার ওকে পছন্দ করিস না ভেবেই তো আমি পছন্দ করি বা না করি, তুই ওর সাথে প্রেম ভালোবাসার মধ্যে জড়াতে পারবি না, ব্যাস। তুই বারণ করার কে? তাছাড়া তোর যেমন পার্সোনাল লাইফ আছে, তেমনি
তেমনি ও পার্সোনালভাবে আমার হবে, তাহলে তোর সমস্যা কি? কারণ আমি ওকে অন্য কারোর হতে দেবো না। আমি চাই না অন্য কারোর। আজব তো, কেন হতে দিবি না? তাছাড়া ওকে তুই পছন্দ করিস না, শাস্তিতে দেওয়ার জন্য এখানে রেখেছিস। তাই আমি ভাবছি ওকে এখান থেকে আমাদের অফিসে নিয়ে যাব, সেখানে নিয়ে গিয়ে ম্যানেজারের পদে চাকরিটা দেব। আর আমার ওকে পছন্দ হয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে ওর সাথে আমি। একদমই না, তোকে আমি বারণ করছি না। তুই ওর সাথে প্রেম ভালোবাসার মাধ্যমে জড়াবি না, ব্যাস। কিন্তু কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। কারণ আমি ওকে। হ্যাঁ বলো। কারণ তুই ওকে ভালোবাসিস, এই কথাগুলোই আমি তোর মুখ থেকে বারবার বের করার চেষ্টা করছিলাম, কিন্তু এখনও রাগের মাথায় ওর সাথে সিন ক্রিয়েট করছিস, রাগ দেখিয়ে ওকে দূরে ঠেলে দিচ্ছিস। কিন্তু একটা কথা কি জানিস তো, দিন শেষে ও তোকে পছন্দ করতো কিনা আমি জানি না, তবে তুই ওকে পছন্দ করিস আর ভালোবাসিস। আর একটাবার সবটা জানা উচিত ছিল। আর ছোটবেলায় যেটা হয়েছে সেটা নিয়ে কি এখন নিজের ভালোবাসাকে এমন দূরে সরিয়ে রাখে মানুষ? আমি জানি না তুই কেন এরকম করছিস, তবে কম তো আর শাস্তি দিসনি। যে কটা দিন ও এখানে এসেছে তখন থেকে তুই ওর সাথে খুব বাজেভাবে সিন ক্রিয়েট করছিস, বাজেভাবে ওকে হাজারটা কথা শুনিয়েছিস। এটাই কি কম না? একটা মানুষকে অপমান, অপদস্থ, ছোট করার জন্য এটাই এটাই অনেক বেশি। দেখ, ও হয়তো নিজের অবস্থানের কথা ভেবে তোকে যদি কখনো পছন্দ করেও থাকে সেটা বলবে না। আর তুই ওর সাথে ঠিক যা যা করেছিস তারপরেও এগুলো বলার কোনো প্রশ্নই আসে না। তাই আমি বলবো তুই সময় থাকতে ছেলেটাকে নিজের মনের কথা বলে দে, ভালোবাসার কথাগুলো বলে দিয়ে নিজের করে নিয়েই, সেটাই ভালো হবে। এগুলো সম্ভব না, আর আব্বু এগুলো কিছুতেই মানবে না। তারপরে আমি চাই না এরকম কিছু। তাহলে এতদিন সিঙ্গেল আছিস কেন? তুই যদি এতই ওকে নিয়ে কনফিউজড আর ওর জন্য তোর কিছু নাই থাকে, তাহলে তোর এতদিনে বিয়ে করে নেওয়া দরকার ছিল। তাছাড়া বয়স হয়েছে, আজ না করলে কবে বিয়ে করবি? তাই আমি বলি কি, আঙ্কেলকে আমি বলি যে তোর বিয়েটা ঠিক করে দিতে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুই সব কিছু বলবি না তো। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি জাস্ট একটা দোটানার মধ্যে আছি। আমি কি জন্য ওর উপরে রাগ করছি, কি জন্য ওর উপরে এমন করে অধিকার খাটাই, কি জন্য বা এরকম রাগই দেখাই নিজেও জানি না। তবে আমার মনে হয় আমি জানি তো, সময় থাকতেই সবটা ঠিক করে নে। আর কাল রাতে আমি বলি তুই ওকে নিয়ে এরকম কিছু ভাবিস আর এমন স্বপ্ন দেখেছিস, এরকম কিছু হওয়ার আগে ছেলেটাকে সবটা বল। তার ওপর যদি ওরকম কিছু হয়ে থাকে সেটা তোর বোনের থেকে শুনে নে। যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে তো ছেলেটা তোকে বারবার এক্সপ্লেন করার চেষ্টা করতো না। কিন্তু তুই ওকে বলতেই দিসনি, একটাবার বলার সুযোগ দিয়ে দেখ। ঈশানের মুখ থেকেও সত্যিটাই বেরোবে, আর তোর বোনও ঠিক সেটাই বলবে। কবিতা আর তার বান্ধবীর মাঝে কি কথা হলো ঈশান তার কিছুই জানে না। ছেলেটা সেখানেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তারপর ঘন্টাখানিক দুজনের আড্ডা দেওয়া হলে ঈশানকে নিয়ে কবিতা অফিসের উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে কবিতা ঈশানকে জিজ্ঞেস করলো, আচ্ছা শোনো, বিয়ে করছো তুমি? না ম্যাডাম, বোনের বিয়ে দিব, তারপর বিয়ে করার কথা ভাববো। ও, তুই সুইটি কেমন আছে এখন? জি ম্যাম, ভালো আছে। তোমার আমাদের ছোটবেলার কথা মনে আছে? সব কিছু মনে রাখতে হয় না ম্যাডাম, সব কিছু সবার জন্য মনে রাখাও ঠিক না। তাছাড়া আমার মতো ছেলের এসব মনে রেখেই বা কী হবে? আমি তো একটা বাজে ছেলে, আমার ওসব বাজে বাজে কথা মনে না রাখাই ভালো। কবিতা কেমন করে যেন তাকালো ঈশানের দিকে। ও মাথা নিচু করে রেখেছে। কবিতা বিরক্তি নিয়েও চুপ করে রইল। ওরা অফিসে চলে আসে। কবিতা এই বিষয়টা নিয়ে অনেকগুলো দিন যাবৎ ভাবলো। আর আগে থেকে ঈশান খেয়াল করে দেখেছে কবিতা আগের মতো সেই সিন ক্রিয়েট করে না। ঈশান ওর সাথে কোনো রকম বাজে ব্যবহার করে না। ঈশান এটা নিয়ে একটা দোটানার মধ্যে আছে। মেয়েটার কি হলো এরকম, যার জন্য ওর সাথে কথা কাটাকাটি পর্যন্ত করে না? তাহলে কি ম্যাডাম ওকে আর রাগ অভিমান দেখাবে না, নাকি ম্যাডাম ভালো হয়ে গেল? বিষয়টা নিয়ে ঈশান এক প্রকার একটা দোটানার মধ্যেই ছিল। কিন্তু সপ্তাহ 2 বাদেই আবার ম্যাডামের আসল রূপটা বেরিয়ে আসলো। কারণ ঈশান সেদিন ওর অফিসের কলিগ রিয়ার সাথে কথা বলেছিল। বেশ হাসাহাসি করেই কথা বলছিল ছেলেটা। এরই মাঝখানে ম্যাডামের নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতে ওপাশ থেকে ম্যাডাম ওকে কেবিনে ডাকলে ঈশান লাঞ্চটা শেষ করে যখনই কেবিনে আসলো খেয়াল করলো ম্যাডাম রাগী মুড নিয়ে বসে আছে। ঈশান অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে ম্যাডামের সামনে দাঁড়াতেই উনি বলতে আরম্ভ করলেন, কিছু মানুষের স্বভাব চরিত্র আসলে আগের মতোই থেকে যায়, কখনো পরিবর্তন হবার নেই, জানো তো? ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকালো। তাহলে কি ওকে এসব বলছে ম্যাডাম? কিন্তু কেনই বা বলবে? ঈশান বিষয়টা যখনই জিজ্ঞেস করতে যাবে তখনই কবিতার রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, এখন আবার এরকম
না বোঝার ভান করো না। তুমি যে নাটক করতে পারো সেটা আমি খুব ভালো করেই জানা আছে। আমি ভেবেছিলাম তোমার সাথে আর কোনো প্রকারের সিন ক্রিয়েট করবো না, কিন্তু তুমি ভালো ব্যবহার পাওয়ার যোগ্যই না। তোমার সাথে আগে যে ব্যবহারটা করেছি না, সেটার থেকে খারাপ কিছুই হওয়া উচিত ছিল। ঈশান কিছু বলতে যাবে তার আগেই ম্যাডাম রাগী চোখে তাকালে ঈশান একটু তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, সেই ম্যাডাম, অফিসের এরকম কিছু হওয়ার পর থেকে আমার কেমন সন্দেহ ছিল যে আপনার ব্যবহার এত চেঞ্জ হলো কী করে। বিশেষ করে আমার জন্য, যেখানে আপনি আমাকে কষ্ট দেওয়ার জন্য আর অপমান অবদস্থ করার জন্য রেখেছেন, সেখানে কিনা আপনি এত ভালো ব্যবহার করছেন, তাই বিষয়টা হজম হচ্ছিল না। কিন্তু দিন শেষে দেখেন, আবার ঠিক আগের মতোই আপনার ব্যবহারটা একই রকম হয়ে গেল। যাই হোক, আমাকে অন্তত বলুন আমি কি করেছি। অবশ্য আপনার এতে কিছু যায় আসে না, আপনি বলবেনও না যে কী জন্য এরকম সিনক্রেট করছেন। তবে আমি খুব ভালো করেই জানি আপনি রিয়ার সাথে আমাকে কথা বলতে দেখেছেন, কারণ এটাই তার মূল কারণ হবে আমার জানা মতে। এর বাইরে আমি তেমন কিছু করিনি। একটা মেয়ের সাথে একটা ছেলে কাজের বিষয় ছাড়া আর কি বিষয়ে কথা বলতে পারে না। আর আপনি তো দেখেছেন, অবশ্যই আসার পর থেকে কাজের বাইরে কারোর সাথে কোনো রকম আমি বাড়তি কথাই বলিনি। আপনিও সেটা খুব ভালো করেই জানেন। তবে আমি এইটা নিয়ে কনফিউজ যে আপনি ওর সাথে কথা বলতে দেখলে এরকম সিনক্রেট কেন করেন, আমি তো সেটাই বুঝতে পারি না। যাই হোক, আপনার যা খুশি বলতে পারেন। আমি তো আপনার টাকা কেনা গোলাম আর আপনার হাতের পুতুল। টাকার জন্য আপনার এখানে মান সম্মান আর আত্মসম্মান বোধ যা ছিল সবই বিক্রি করে দিয়েছি। তাই যা ইচ্ছা করতে পারেন, অবশ্য আগের মতো গায়ে হাতও তুলতে পারেন। আমার অভ্যাস হয়ে গেছে এসব। ঈশান কথাগুলো শেষ করতে পারল না, তার আগেই কবিতা হাতের কাছে থাকা একটা পানির গ্লাস ছুঁড়ে ফেলে দিল। জঙ্কার দিয়ে একটা শব্দ হতে ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল। কবিতা উঠে এসে শার্টের কলার ধরে কষিয়ে কয়েকটা থাপড় দিয়ে বলতে আরম্ভ করলো, ছোট লোক একটা, তোর সাহস কি করে হয় আমার সাথে এরকম বড় গলায় কথা বলার? তোর দিন দিন সাহসটা অনেক অনেক বেশি বেড়ে যাচ্ছে, তাই না? তোর সাহস দেখে না আমি অবাক হচ্ছি। তোকে আমি দয়া করে এখানে রেখেছি, আর তুই আমার সাথে বড় গলায় কথা বলছিস? ঈশান চুপ করে রইল। মাথা নিচু করে আছে ছেলেটার, ঠোঁট ফেটে গেছে থাপ্পড়ে। কিছুক্ষণ যাবৎ কবিতা ঈশানকে বকাঝকা করার পর এক পর্যায়ে ঈশান যখন কবিতার হাত থেকে ছাড়া পেল, তখন কেটে যাওয়া ঠোঁটে আঙুল দিয়ে স্পর্শ করে এবার চোখের সামনে এনে দেখল রক্ত। ঈশান একবার ম্যাডামের দিকে তাকিয়ে তারপর কেবিন থেকে বেরিয়ে গেল। ছেলেটা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ঠোঁটটা অনেকটা কেটে গিয়েছিল। বেশ খানিকক্ষণ নিয়ে পরিষ্কার করে বাইরে এসে যখনই কেবিনের দিকে যাবে, এরই মাঝখানে কেউ একজন পিছন থেকে ডাকলো, ঈশান ভাইয়া। ঈশান অবাক হলো নিজের নামটা শুনে। অফিসের বাইরে তেমন কেউ চেনে না, কণ্ঠস্বরটা ওর কাছে কেমন পরিচিত লাগছে। বিষয়টা যখনই মাথায় ঘুরপাক খেলো, তখন মনে হতে লাগলো এরকম কাউকে তো চেনা জানার কথা না। বিষয়টা ভেবে পিছনে ফিরতেই খেয়াল করে দেখলো কবিতার ছোট বোন কুহু দাঁড়িয়ে আছে। কুহুকে দেখেই ঈশান নিজেকে স্বাভাবিক করে নিল আর একটু হাসার চেষ্টা করে বলল, আরে ছোট ম্যাডাম, আপনি? কেমন আছো ভাইয়া? জি ম্যাডাম, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কিন্তু তুমি আমায় ম্যাডাম কেন বলছো? আমি তো তোমার ছোট বোনের মতো। তাছাড়া কতদিন বাদে তোমায় দেখছি। আপুর মুখে শুনলাম তুমি নাকি অফিসে জয়েন করেছো, 6 মাস হলো। কয়েকদিন আগেই আপু বলছিল, তাই তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। অবশ্য আগে তোমাকে দেখেও চিনতে পারিনি, তখন অনেক ছোট ছিলাম না। তার উপর এতগুলো দিন বাদে দেখেছি, তাই চিনতে পারিনি। আপনি অনেক বড় হয়ে গেছেন ম্যাডাম। আপনাকে প্রথম দিন দেখে আমি চিনতে পেরেছিলাম। আসলে অফিসের সবার সামনে এরকম করে মালিকের মেয়ের সাথে কথা বলা ঠিক হবে না, তাই কথা বলিনি। তাছাড়া ম্যাডাম অনেক রাগী, তাই ভেবেছিলাম যে যদি কথা বলি তাহলে হয়তোবা। বারবার ম্যাডাম কথাটা শোনার পর কুহু বারণ করছিল ম্যাডাম বলতে। অন্যদিকে কবিতা সবেমাত্র ল্যাপটপ অন করতেই সিসিটিভি ফুটেজে ওর চোখের সামনে ভেসে উঠল কুহু দাঁড়িয়ে ঈশানের সাথে কথা বলছে। এরকম কিছু দেখার সাথে সাথেই কবিতার মাথাটা গরম হয়ে গেল। মুহূর্তের মধ্যেই মেয়েটার রাগে নিঃশ্বাস নিতে লাগলো জোরে জোরে। কবিতায় কিছুক্ষণ চুপ করে থেকে কয়েক সেকেন্ড পরে অফিসের কেবিন থেকে বেরিয়ে আসলো। তারপর একটু হেঁটে এসেই কেবিন থেকে কিছুটা দূরে দাঁড়াতেই দেখলো ঈশান বেশ স্বাভাবিক আর হাসাহাসি করে কথা বলছে। এরকম কিছু দেখে কবিতার মাথাটা গরম হয়ে গেল। সাথে সাথে ও ঝড়ের গতিতে এসে দুজনের পাশে দাঁড়ালো। কবিতার দিকে দুজনেই তাকালো। তারপর ঈশান মাথা নিচু করে ফেললো। এবার কুহু বলতে লাগলো, আরে আপু দেখো না, ঈশান ভাইয়া আমাকে কেমন ম্যাডাম বলে ডাকছে।
কবিতার চোখে যেন অগ্নিশিখা দাউ দাউ করে চলছে। মেয়েটার দিকে তাকিয়ে ঈশান প্রথমেই চোখ জোড়া নিচু করে নিয়েছে। কবিতা কিছু বলছে না দেখে ঈশান ভাবলো অন্তত এখানে মেয়েটা সিন ক্রিয়েট করবে না, কিন্তু সেকেন্ডের মধ্যেই ওর ধারণাটা ভুল প্রমাণ করে দিল। কারণ ভাবনা শেষ হতেই কবিতা গর্জন করে উঠে বলতে লাগলো, ও তো তোকে ম্যাডাম বলেই ডাকবে আর সম্মান করে কথা বলবে। তোর চোখের দিকে তাকানোর সাহস ওর আছে নাকি যে জিজ্ঞেস করবে? ঈশান তেমন অবাক হলো না, কারণ এই মেয়ে থেকে এর থেকে ভালো ব্যবহার ও আগে পরে কখনোই আশা করেনি। এবার কবিতার মুখে এরকম কথা শুনে ওর বোনই বলতে লাগলো, আপু তুমি এমন করে বলছো কেন? তাছাড়া ভাইয়াকে তো আমরা চিনি। এমন তো নয় যে আমি ভাইয়ের থেকে বড় যার জন্য ম্যাডাম বলবে। অফিসের বসের মেয়েকে ও ম্যাডাম বলবে না তো কি বলবে শুনি? তুমি এরকম করে কথা বলছো কেন ভাইয়ের সাথে? ভাইয়া কি এমন করেছে যার জন্য এরকম করে কথা বলতে হবে? তুমি রাগী, আমি সেটা জানতাম, তাই বলে একটা মানুষের সাথে সিন ক্রিয়েট করতে হয়? আপু তোমার বিহেভ কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ভাইয়া ভাইয়া এখনও অফিসে আছে, দেখে আমি কথা বলতে আসলাম। বাইরে তো কোথাও দেখা করতে পারবো না, কারণ তুমি তো তাকে বাইরে যেতে দিবে না। আর সেদিন যখন দেখা করার কথা বললাম, সেদিন তুমি বললে যেন দেখা করতে না আসি। তাই তোমার বারণ করার শর্তে আমি চলে এসেছিলাম। এতে এখানে আসার পর দেখছি ঘটনা উল্টো, তুমি ভাইয়ের সাথে সিন ক্রিয়েট করছো। সিন ক্রিয়েট করবে না তো কি করবে? ওর মতো একটা লম্পটের সাথে? ছোট বোনের সামনে বড় বোন এরকম করে ঈশানের সম্পর্কে ক্যারেক্টার সার্টিফিকেট দিতেই ছেলেটার খুব বেশি খারাপ লাগলো। ও মাথা নিচু করে আছে, এখনও কিছু বলার মতো সাহস নেই। অফিসের বসের বিয়ের সাথে কথা বলার মতো অন্যায় কাজটা আজকে ও করেই ফেলেছে। এবার কুহু অবাক চোখে তাকিয়ে থেকে আপুকে বলতে লাগলো, কী সব বলছো আপু? ভাইয়াকে এরকম বাজে কথা তুমি বলতে পারো না। ভাইয়া কি এমন করেছে যার জন্য এভাবে কথা বলতে হবে? সিন ক্রিয়েট করবে না তো কি করবে ওর মতো একটা লম্পটের সাথে? কি করেছিল সেটা ছোটবেলাতেই আমি খুব ভালো করে দেখেছি। আমার বোঝার বয়স হবার পর থেকেই আমি এই সব বিষয় বলতে পারিনি। ও যে তোর সাথে কি করতে চেয়েছিল সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কি করতে চাইছিল মানে? তাছাড়া আমরা তো অনেকদিন যাবতই এখানে আছি। তুমি এরকম করে বলছো, তার মানে কি নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তুমি এরকম করে বলছো, তার মানে কি নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সত্যি করে বলো তো, কি এমন করেছিল ভাইয়া যার জন্য সিন ক্রিয়েট করতে হচ্ছে তোমার? কেন সেদিন ঈশান তোকে জোর করে জড়িয়ে ধরেনি? তোর সাথে উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করেনি? সেদিন মানে কবেকার কথা বলছো তুমি? কেন গ্রামে থাকাকালীন সময় এরকম কিছু হয়নি? আমরা যখন গ্রাম থেকে চলে আসি তখন ও এরকম কিছু করেনি? অফিসের অনেকেই সেখানে আস্তে আস্তে জড়ো হতে শুরু করলো। অন্যদিকে আপুর কথাতে কুহু সব মনে করতে আরম্ভ করলো। ছোটবেলাতে আপু একবার ঈশান ভাইয়ের সাথে অনেক বেশি সিন ক্রিয়েট করেছিল। আর যখন ওরা শহরে চলে আসে তার আগে ছেলেটার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিল, গায়ে পর্যন্ত হাত তুলেছিল। কুহু বিষয়টা বুঝতে পেরে এবার ওর আপুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু তুমি যেটা ভাবছো তেমন কিছুই না। তুমি আমাকে বলতে দাও। দেখো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আসলে আমি তোর মতো এতটা অবুঝ নই সেদিনের মতো যে আমাকে সবটা বুঝিয়ে বলতে হবে। আজকে আবার অফিসে তোকে দেখে তোর সাথে প্রেম আলাপ জড়িয়ে দিয়েছে, তাই না? আমি সেটা খুব ভালো করেই জানি। আপু, এবার তুমি বেশি বেশি বলছো। আমার কথা শোনো, আশেপাশে অনেক স্টাফ চলে এসেছে। এখানে সিন ক্রিয়েট করলে নিজেদের মাঝে ঝামেলা হবে। তাছাড়া ভাইয়ের তেমন কোনো দোষ নেই। তুমি আমার কথাগুলো শোনো, তারপর দেখবে সবই তোমার মনে হবে যে তুমি ভুল করেছো। কবিতা কিছু বলতে যাবে তার আগেই ওর বোন জোর করে ওর হাত ধরে টানতে টানতে কেবিনের দিকে নিয়ে গেল। কেবিনে নিয়ে দরজাটা বন্ধ করে দিতেই কবিতা বেশ খানিকটা বিরক্তি নিয়ে বলতে শুরু করলো, তোর কি হয়েছে বলতো? জোর করে আমাকে এখানে নিয়ে আসলি আর ওকে বাঁচিয়ে দিলি কেন? তুই জানিস ও কত বড় একটা লম্পট? যেখানে মেয়ে দেখবে সেখানেই তাদের সাথে লটরপটর করতে আরম্ভ করে। আজকে তুই আমাকে ছেড়ে দিতি, দেখতি অফিসের সবার সামনে ওকে আমি জুতা পেটে করতাম। বড় বোনের এরকম বিহেভিয়ার দেখে কুহু কিছুক্ষণ আবার চোখে তাকিয়ে রইল। এই মেয়ে তো আগে এরকম ছিল না, তাহলে এরকম বাজে বিহেভ ওর দ্বারা কি করে সম্ভব হচ্ছে? আপুকে একটা জায়গায় বসিয়ে দিয়ে কুহু বলতে লাগলো, আপু তুমি সবটা জানো না। যদি সবটা জানতে তাহলে কখনোই এরকম সিন ক্রিয়েট করতে না। তুমি ছোটবেলায় যে বিষয়টা নিয়ে ভাইয়াকে দোষারোপ করছো সেটা তেমন ছিল না। আমার কথা শোনো। আর কি বলবি তুই ওর হয়ে কেন সাফে গাইতে যাস? আমি ওকে খুব ভালো করে চিনি। হ্যাঁ, তুমি হয়তো তাকে চিনতে পারো, কারণ সে তোমার খেলার সাথী ছিল, কিন্তু আমিও তাকে খুব ভালো করেই চিনি।
তার মতো একটা মানুষ হয় না। তুমি যে কারণের জন্য তাকে দোষারোপ করছো কিংবা ছোট করছো, আসলে তেমন কোনো কারণ সে করেইনি। সবচেয়ে বড় কথা কি জানো, তুমি যেটা দেখেছিলে সেটা ভুল দেখেছিলে। আসলে আমাদের দেখাও অনেক ভুল থাকে। তুই কি বলতে চাইছিস আমাকে বলতো? আসলে আপু, তুমি সেদিন দেখেছিলে ভাইয়া আমাকে জড়িয়ে ধরেছিল আর আমি ভাইয়াকে জড়িয়ে ধরেছিলাম। বিষয়টা তেমন ছিল না। সেদিন ভাইয়ার সাথে আমি জোর জবরদস্তি করে ঘুরতে বেরিয়েছিলাম। অবশ্য আম্মুই আমাকে নিয়ে যেতে বলেছিল। নদীর পাড়ে অনেক নতুন নতুন নৌকা এসেছিল বলে ভাই আমাকে দেখতে নিয়ে গিয়েছিল। তারপর বাসায় আসার পথে যখন তুমি আমাদের দেখলে, তখনও অনেকটা পথ আমরা দৌড়ে এসেছিলাম, কারণ পথে একটা পাগলা কুকুরে আমাদের তাড়া করেছিল। কুকুর দেখে ছোটবেলা থেকে আমি কি পরিমাণে ভয় পাই সেটা তুমি খুব ভালো করেই জানো। সেজন্য আমাকে যদি কামড়ে দেয়, সেই ভয়ে আমি কান্নাকাটি করছিলাম। শেষে ভাইয়া আমাকে কাঁধে তুলে নিয়ে দৌড়েছিল। আরও অনেকটা রাস্তা আসার পর যখন দেখি কুকুরটা পেছন পেছন আসছে, তখন ভাইয়াকে ভয় পেয়ে জড়িয়ে ধরেছিলাম। আর ভাই আমাকে অভয় দেওয়ার জন্য মাথায় হাত রেখেছিল। আর তুমি মনে করেছিলে যে ভাইয়া আমার সাথে বাজে কিছু করতে চাইছে। তুমি এরকম কিছু ভেবে নিলে? আমি ভাবতে পারছি না যে তুমি এত বুদ্ধিমান একজন মেয়ে হয়ে কীরকম সেকেলে মানুষের মতো এত বাজে চিন্তা ভাবনা করো। সাধারণ একটা বিষয়কে নিয়ে তুমি এতদূর গড়িয়েছ। আজকে 8 থেকে 10 বছর পার হয়ে গেলেও তুমি এসব বিষয় ধরে রেখেছো। আসলে চোখের সামনে যেটা দেখেছো সেটা ভুল, সেটা একটাবার বোঝার চেষ্টাও করনি। তুমি আজকে অফিসে সবার সামনে এরকম করে সিন ক্রিয়েট করলে আর এত সব বাজে বাজে কথা বললে। আমি জানি না তুমি এই 6 মাস যাবৎ ছেলেটার সাথে ঠিক কীরকম আচরণ করেছো, তবে আজকের এই ব্যাপারটা দেখে আমার মনে হচ্ছে যে তুমি খুব বেশি বাজে ব্যবহার করেছো। যাই হোক, ভাইয়ার সাথে আর কখনো এরকম মিসবিহেভ করো না। তোমার মনে হতে পারে আমি কথাগুলো বানিয়ে বানিয়ে বলেছিলাম, কিন্তু তুমি আম্মুকে গিয়ে জিজ্ঞেস করে দেখো। এই একই কথা আমি আম্মুকে সেদিন রাতে বলেছিলাম। ঈশান ভাইয়াকে আমি বড় ভাইয়ের চোখে দেখতাম, আর সে আমাকে তার নিজের বোনের মতোই দেখত। কারণ সুইটি আর আমি সমবয়সী, তাই দুজনকে বোনের মতোই দেখত। পাশাপাশি বাড়ি হওয়ার দরুন এত যাতায়াত ছিল, আর তুমি ভেবেছিলে এরকম করে আমাদের মাঝে কিছু উল্টোপাল্টা হচ্ছিল? একটা বার ভাইয়াকে সেদিন বলার সুযোগও দাওনি, আর আমিও ভয় পেয়ে তোমাকে কিছু বলতে পারিনি। তুমি যে পরিমাণ রাগী ছোটবেলা থেকে, তাতে তোমাকে কিছু বোঝানোর মতো ক্ষমতা আব্বু আম্মুরই ছিল না। তাহলে আমি কি করে বোঝাতাম বলো? কবিতা কিছুক্ষণ চুপ করে রইল নিজের ভুলের কারণে। তাহলে কি সত্যি এরকম ছিল? বিষয়টা ভেবে এবার কবিতা ওর বোনকে উদ্দেশ্য করে বলতে লাগলো। তুই সত্যি বলছিস বোন, এরকম কিছু ছিল? তোমাকে বিশ্বাস করানোর কোনো ইচ্ছা আমার নেই। তুমি ভাইয়ার সাথে ঠিক যেরকম আচরণটা করেছো, তারপর আমার মনে হচ্ছে যে তুমি আসলেই একটা অহংকারী মেয়ে। আর শহরে আসার পর থেকে যখন থেকে হাই সোসাইটির মানুষের সাথে মিশতে আরম্ভ করেছো, তখন থেকে আম্মু ঠিকই বলতো তোমার বিহেভিয়ারটা খারাপ হয়ে যাচ্ছে। তুমি একটা ছেলের সাথে আজকে এতগুলো দিন যাবৎ একই এরকম মিসবিহেভ করে এসেছো। যাই হোক, তোমাকে সত্যিটা বলার ছিল, বলে দিলাম। এখন তুমি তার সাথে এরপরও সিন ক্রিয়েট করবে কিনা সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কবিতাকে কথাগুলো বলে কুহু অফিস থেকে বেরিয়ে গেল। কুহু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এটাই ভাবছিল যে ছেলেটার সাথে একটু কথা বলবে, কিন্তু আবারও যদি আপু সিন ক্রিয়েট করে বসে, তাই আর কুহু ঈশানের সাথে কোনো কথা বলল না। অন্যদিকে কবিতার বিষয়টা ভেবে অনেকখানি বিরক্ত হলো নিজের প্রতি, যে নিজের কাজের জন্য না জেনে না শুনে এতগুলো দিন যাবৎ একটা ছেলেকে ভুল বুঝে এসেছে। এতগুলো দিনে হয়তো ওদের মাঝে যোগাযোগ থাকলে প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যেত। আর কবিতা যে ওকে এখনও পছন্দ করে, ওর প্রতি এখনও অনুভূতি আছে, কবিতা সেটা খুব ভালো করেই জানে। কারণ সেদিন ওর বান্ধবীর সামনে বারবার করে বিষয়টা প্রকাশ করে ফেলছিল। কিন্তু ঈশান যে ওকে নিয়ে আর এমন কিছু ভাববেও না, কারণ ঈশানের সাথে কবিতা যা বিহেভ করেছে তাতে এরকম ভাবার কোনো কারণ নেই। কবিতা অনেকক্ষণ যাবৎ মন খারাপ করে রইল। একটা সময় নিজে থেকে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। নিজের করা কাজের জন্য আজকে নিজেকেই ছোট মনে হচ্ছে। ঘণ্টাখানেক কান্নাকাটি করার পর তারপর ফ্রেশ হয়ে এসে ভাবলো ঈশানের সাথে একটা কথা বলা দরকার, কিন্তু ঈশানের কেবিনে এসে ওকে পেল না। তারপর অনেকক্ষণ যাবৎ নাম্বারে কল করার পরও যখন ছেলেটা রিসিভ করলো না, তখন ম্যানেজারকে জিজ্ঞেস করতেই জানতে পারলো ঈশান অফিস থেকে বেরিয়ে গেছে। আর সবার সামনে আজকে যা করলো তাতে এরকমটা করা স্বাভাবিক।
এতগুলো দিন ধরে অফিসে কাজ করছে, সবার সামনে অনেকবার অনেকভাবে অপমান করেছে, কিন্তু আজকে চরিত্র নিয়ে কথা বলতেও মেয়েটা দ্বিতীয়বার ভাবলো না। সেটা ভেবেই হয়তো ঈশান কষ্ট পেয়েছে। কবিতা অনেকক্ষণ যাবৎ ঈশানকে কল করেও পেল না। শেষে উপায় না পেয়ে বাসায় চলে গেল। সারাটা দিন মন খারাপ করে রইল। নিজের কাজের জন্য এখন নিজেরই খারাপ লাগছে। বাসায় এসে অনেকক্ষণ উপুর হয়ে শুয়ে ঈশানের কথাই ভাবলো। ছেলেটার সাথে এতগুলো দিন যাবৎ কতটা বাজে ব্যবহার করেছে। আচ্ছা, ঈশানের জায়গায় যদি কবিতা থাকতো, তাহলে ঈশান কি ঠিক এরকম আচরণই করতো, নাকি ওর মতো করে জানার চেষ্টা করতো? নিজের মতো করে হাজারটা চিন্তা করলো কবিতা। তারপরে কোনো কিছুর কুলকিনারা করতে পারল না। সারাটা রাত আর ঘুমোতে পারেনি মেয়েটা, শুধু ঈশানের কথাই ভেবেছে। ওকে কি করে এরকমভাবে ছোট ভাবলো আর এত অপমান করলো, সেটা ভেবেই কবিতার প্রচুর পরিমাণে কান্না পেয়েছিল। তারপর মনে হয়েছিল, যাকে এত বেশি পছন্দ করত, যাকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাতো না এতদিন, একদিন তাকে ঘৃণা করছিল। আর তারপর এরকম কিছু হলো। পরদিন যথারীতি কবিতা অফিসে চলে আসলো, কিন্তু অফিসে এসে ঈশানকে আর পেল না। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও যখন ঈশান আসছিল না, তখন ম্যানেজারকে ঈশানের বিষয়টা জিজ্ঞেস করতেই বলল ছেলেটা আসেনি। শেষে ছেলেটাকে আবারও কল করতে আরম্ভ করলো, কিন্তু আশ্চর্যের বিষয়, ছেলেটা আজকেও কল রিসিভ করছে না। তাহলে কি ওকে ব্লক করে রেখেছে? এরকমটা করা কি স্বাভাবিক? তাহলে কি ওকে ব্লক করে রেখেছে? এরকমটা করা কি অস্বাভাবিক কিছু? কবিতা যে বিহেভিয়ার ঈশানের সাথে এতগুলো দিন যাবৎ করেছে, তাতে এরকমটা হওয়াটা স্বাভাবিক। কবিতা কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে এবার রিয়ার কেবিনের সামনে এসে মেয়েটাকে জিজ্ঞেস করলো ঈশানের সাথে কোনো কথা হয়েছে কিনা। কিন্তু ওরা জানালো কালকে থেকে কোনো প্রকার যোগাযোগ ঈশানের সাথে হয়নি। কবিতা অনেকক্ষণ যাবৎ বসে থেকেও ঈশানকে পেল না। তারপর আর কি? হ্যাঁ, সেদিনও বাসায় চলে গেল। দুদিন বাদে যখন ঈশানের সাথে যোগাযোগ কবিতার হলো, সেদিন ঈশান বাসা থেকে বের হচ্ছিল। অবশ্য এই 2 দিন ইচ্ছে করে অফিসে আসেনি, মন মেজাজ ভালো ছিল না। আর অফিসে যাওয়ার কথাটাও আব্বু আম্মুকে বিষয়টা জানালে ওরা বারণ করে দেয় যেন আর অফিসে না যায়, আর চাকরিটাও ছেড়ে দেওয়ার কথা বলে। ঈশানও সিদ্ধান্ত নিয়েছিল আব্বু আম্মুকে নিয়ে গ্রামে ফিরে যাবে। ওখানে গিয়েই চাষবাস করে যা হবে সেটা দিয়েই চলে যাবে। মাঝখান থেকে খুব বড় আশা আকাঙ্ক্ষা করে জীবনে এরকম একটা ঝামেলার মধ্যে পড়তে হলো। গত 2 দিন আগেই ঈশান অফিস থেকে ফেরার সময় ছোটোখাটো একটা রিক্সার ধাক্কায় ফোনটা নষ্ট হয়ে গেছে, যার জন্য অফিসে কেউ কল করলে কিংবা ফোন করে বলে দিতে পারেনি চাকরিটা আর করবে না। আর রিজাইন লেটার দিতে যাওয়ার মতো কোনো ইচ্ছে ছিল না। তার উপরে ফোনটা বেশ প্রয়োজনীয় জিনিস বলেই আজকে সারাতে গিয়েছিল। ফোনটা রিপেয়ার শেষ হতেই যখন অন হলো, বুঝতে পারলো যে অফিসের ম্যাডামের এক গাদা কল করেছিল। ঈশান বেশ খানিকটা অবাক হলেও চুপ করেছিল। তারপর বাসার উদ্দেশ্যে যখনই রওনা দেবে, এরই মাঝখানে ম্যাডামের নাম্বার থেকে আবার কল আসলো। ঈশান ইচ্ছে না থাকার সত্ত্বেও রিসিভ করলো। ওপাশ থেকে ম্যাডাম বেশ খানিকটা অসহায় কণ্ঠে বলতে লাগলো, ঈশান কোথায় আছো তুমি? আর নম্বরটা কেন অফ করে রেখেছো? নাকি আমাকে ব্লক করে রেখেছো? সত্যি করে বলো তো। না ম্যাম, আমি আপনাকে ব্লক করে রাখবো কেন? আসলে কয়েকদিন আগে ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর কি। ফোনটা নষ্ট হলো কিভাবে? আমি সেদিন অফিসে তোমাকে রাগের মাথায় বকাঝকা করলাম, আর তুমি এরকম করে বেরিয়ে গেলে ফোনটা বন্ধ করে রেখেছো। আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। প্লিজ তুমি আমার কথা শোনো, আমার সাথে একটু দেখা করো। দেখুন ম্যাম, আপনার সাথে আমি আর কোনো কথা বলতে চাইছি না। আপনি যেটা বলছেন সেটাই সত্যি। আমি আপনার বোনের সাথে বাজে কিছু করার চেষ্টা করেছি, আমি সেটা স্বীকার করে নিয়েছি। আজকে আমি অন্যায় করেছি, তার জন্য আমাকে শাস্তি দিতে পারেন। আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি, আমি আর অফিসে যাচ্ছি না ম্যাম। আপনার যদি কিছু করার থাকে আপনি করে নিতে পারেন, তারপরও আমার পক্ষে সম্ভব না চাকরিটা করা। কারণ এই 6 মাসে আপনি ঠিক আমাকে যতটুকু যন্ত্রণা দিয়েছেন, আমার জায়গায় অন্য কেউ হলে এই চাকরিটা অনেক আগেই ছেড়ে দিত। নেহাত বোনের পড়ালেখার জন্য শহরে থাকতে হবে, সেজন্য এই চাকরিটা করে আঁকড়ে ধরে পড়েছিলাম। না হলে কেই বা আপনার সাথে এরকম ঝামেলা করে চাকরির মধ্যে পড়ে থাকবে। আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি, আপনার যা খুশি করে নিতে পারেন ম্যাডাম। ঈশান, আমি কুহুর থেকে সবটাই শুনেছি। প্লিজ তুমি আমার কথা শোনো। আমি অন্যায় করেছি, তার জন্য আমাকে একটা সুযোগ দাও। দেখো, কখনো তোমার সাথে এরকম বিহেভ করবো না। তোমাকে আমার অনেক অনেক কথা বলার আছে, প্লিজ চলে যাও না। আমাকে একটাবার সুযোগ দাও প্লিজ। দেখো, আমি বলছি আমি আর কখনো এরকম করবো না। আমাকে প্লিজ একটাবার সুযোগ দাও। আপনার সাথে কথা বলতে ইচ্ছা করছে না ম্যাম, আপনি রাখুন। আমি আপনার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে চাইছি না।
ঈশান কলটা কেটে দিল। কবিতা বারবার ওকে কল করতে লাগলো। রিসিভ না করার ফলে কবিতা কয়েকবার মেসেজ করলো, কিন্তু তাতেও ঈশান ফোনটা রিসিভ করেনি। কবিতার এরকম কর্মকাণ্ডের জন্য ঈশানও খুব বিরক্ত। মেয়েটার উপর প্রচুর পরিমাণে রাগ করেছে ঈশান, তাই ওর মেসেজটা দেখলো না। বারবার যখনই ঈশান ফোনটা কেটে দিল, তখন কবিতা ঈশানের বাসার ঠিকানাটা অফিসের ফাইল থেকে নিয়ে তারপর ওর বাসার উদ্দেশ্যে বের হলো। আধা ঘন্টা পরের ঘটনা। ঈশানের নাম্বারে একটা কল আসলো। হাতে নিয়ে দেখলো ম্যাডামের নাম্বার। আবার কি হলো মেয়েটার? এবার খানিকটা বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো ঈশান। ওপাশ থেকে একটা অচেনা কণ্ঠস্বর ভেসে আসলো। ঈশান খানিকটা অবাক হলে জিজ্ঞেস করলো, কে আপনি? আর ম্যাডামের ফোনটা আপনার কাছে কেন? আসলে যার ফোন তার নম্বর থেকে আপনার সাথে শেষ কথা বলা হয়েছিল। আসলে উনি একটা অ্যাক্সিডেন্ট করেছে কিছুক্ষণ আগে। বেশ বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল তখনই, আর ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়। তবে ভয়ের কোনো কারণ নেই। আমি আপনাকে হাসপাতালের ঠিকানা দিচ্ছি, আপনি মেডিকেলে চলে আসুন। উনি জ্ঞান হারানোর আগে কারো নাম নিয়ে ডাকাডাকি করছিল। মুহূর্তের মধ্যে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। কিসের রাগ, কিসের অভিমান? আর দেরি করা ঠিক হবে না। রিক্সাটা ঘুরিয়ে মেডিকেলের দিকে চলে গেল। আধা ঘন্টার মধ্যেই হসপিটালে পৌঁছে তাড়াহুড়ো করে এবার কাউন্টার থেকে মেয়েটার নাম জিজ্ঞেস করতেই তারা জানালো দ্বিতীয় তলায় আছে। ঈশান এসে কিছুক্ষণ যাবৎ অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে রইল। মাথাটা নাকি অনেকখানি কেটে গেছে, তাই হয়তো সেলাই লাগছে। আর মাঝখানে কুহু আর ওর আব্বু আম্মু তাড়াহুড়ো করে আসলো। তারপর ঈশানের সামনে দাঁড়াতেই ছেলেটা ওদের দিকে একবার তাকিয়ে আবারও ওটির দিকে তাকিয়ে রইল। কুহু এসে ঈশানের পাশে দাঁড়ালো। ঈশান একবার মেয়েটার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে কুহু বলল, আসলে ভাইয়া, আপু না জেনে শুনে তোমার সাথে এরকম করে ফেলেছে। আপু ভেবেছিল তোমার আমার মাঝে সেদিন ওরকম কিছু হয়েছিল যার জন্য। আমি জানি আপু, এখন এসব কথা থাক। কিন্তু তোমাকে জানাতেই হবে। আসলে আপু গত 2 দিন যাবৎ এসব বিষয় নিয়ে অনেক কান্নাকাটি করেছে। আমি জানি এটা অপরাধ বোধ থেকে নয়। যাকে ভালোবাসে আর যাকে পছন্দ করে তার সাথে এরকম বিহেভ করার কারণেই এরকম কান্নাকাটি করেছে। আর সবচেয়ে বড় বিষয় কি জানো তো? আপু তোমাকে সেই ছোটবেলা থেকে পছন্দ করে। তোমাদের বয়সের ডিফারেন্সের কথাও ভাবেনি। আমি শহরে আসার পর একদিন আপুকে তার বান্ধবীর সাথে কথা বলতে দেখেছিলাম। বুঝতে পারিনি যে সেই মানুষটা তুমি। কিন্তু তারপর যখন গত 2 দিন তার বান্ধবীর সাথে কান্নাকাটি করে কথা বলতে দেখেছি, তখন বুঝতে পারলাম সেই মানুষটাই তুমি। আর ছোটবেলা থেকে যার সাথে এত কথা বলে এসেছে, এত যাকে নিয়ে ভেবেছে, সে মানুষটা ছাড়া আর কেই বা হতে পারে। তাই আমি ভেবেছিলাম তোমার সাথে আর একবার যোগাযোগ করব। কিন্তু তুমি অফিসে আসছিলে না, আর সবচেয়ে বড় বিষয় তোমার নম্বর কিংবা ঠিকানা কিছুই ছিল না। আর আজকে এখানে এসে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। আপু বলেছিল তোমার কাছে সরি বলে দিবে। আমি জানি না আপু তোমাকে নিয়ে এখনও ওরকম কিছু ভাবে কি না। তবে আপু যে তোমাকে খুব বেশি ভালোবাসে সেটা আমি খুব ভালোভাবেই জানি। এইসব কথা বাদ দাও আপু, আমি এসব নিয়ে কিছু বলতে চাইছি না। তাছাড়া এখানে তোমার আব্বু আম্মু আছে, ওনারা সব শুনলে ঝামেলা হয়ে যাবে। তাছাড়া আমার কোনো যোগ্যতা নেই তোমাদের নিয়ে কিংবা তোমার আপুকে নিয়ে সব কিছু ভাবার। দয়া করে সব কিছু তোমার আব্বু আম্মুকে জানিও না। কিন্তু আম্মু তো এই বিষয়টা অনেক আগে থেকেই জানে ভাইয়া। জানে এই পর্যন্তই থাকো, আর যেন এর বেশি না জানতে পারে। আরও আধ ঘন্টা পরে ডক্টর বেরিয়ে এলে বলল রোগীকে বেডে দেওয়া হয়েছে, আর মাথায় আঘাত পাওয়ার কারণে সেন্সলেস হয়ে পড়েছিল। ঘণ্টাখানেকের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ঈশানও ঘণ্টাখানেক বসে রইল। এরই মাঝখানে আম্মুর নাম্বার থেকে কল আসলে ঈশান জানালো অফিসের ম্যাডাম অ্যাক্সিডেন্ট করেছে, সেখানেই আছে, আর খুব শীঘ্রই বাসায় চলে আসবে। ঘণ্টাখানেক পরে সত্যি কবিতার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরতেই কবিতার সাথে ওর আব্বু আম্মু দেখা করতে গেল। শেষে যখন কুহু দেখা করতে গেল, তখনও জানালো ঈশান এসেছে। কবিতা বারবার ওর বোনের কাছে ঈশানের কথা জিজ্ঞেস করলো। ঈশান কেবিনে আসার কথা বলতেই কুহু বাইরে এসে এবার ঈশানকে ভিতরে যাওয়ার কথা বললে ও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভিতরে এসে দেখলো কবিতা আধা শোয়া হয়ে বসে আছে। ঈশান এসে ওর সামনে একটা জায়গায় বসতেই কবিতা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর সম্পূর্ণভাবে উঠে বসার চেষ্টা করলে ঈশান বলতে লাগলো, উঠতে হবে না ম্যাডাম, আপনি শুয়ে থাকুন। কি বলবেন বলুন, আমি শুনছি। ঈশান, আই এম রিয়েলি সরি। আসলে আমি ওসব কথা থাক, যেটা হবার হয়ে গেছে। এইসব কথা বলে কী লাভ? আমি এইসব কিছু নিয়ে ভাবতে চাইছি না ম্যাডাম।
আর যেটা করেছেন ভালোই করেছেন। আমার মতো মানুষের এর থেকে কি প্রাপ্য হতে পারে বলেন? তুমি এমন করে বলছো কেন? আমি তো বুঝতে পারিনি, বিশ্বাস করো। তাছাড়া আমি যদি জানতাম তাহলে কি এরকম করতাম? জানলেও যে খুব বেশি ভালো ব্যবহার আমার জন্য আসতো না সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো, আমি আসলেই সরি, আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে। বিশ্বাস করো, আমি তো... আপনার অন্য কিছু বলার থাকলে আপনি বলতে পারেন, আমি এসব নিয়ে ভাবছি না ম্যাডাম। ঠিক আছে, ওসব বলবো না, তবে একটা কথা বলবো। সে সময় এরকম কিছু না করলে সত্যি অনেক আগের কথাগুলো বলে দিতাম। তাই আজকে আমি আর চুপ থাকতে পারছি না। আমি চাইছি তোমাকে এই বিষয়টা জানিয়ে দিতে। আর কতদিনই বা এরকম করে চুপ করে থাকবো? তাই বলছি, আমি না তোমাকে... আমি জানি আপনি কি বলতে চাইছেন, কিন্তু ম্যাডাম এসব কখনোই সম্ভব না। আপনি কোথায় আর আমি কোথায় এসব কিছু ভাববেন না প্লিজ ম্যাডাম। ধরে নিন না যে ভুলটা করেছি সেটা সত্যি, তাই সেসব ভেবে আমার থেকে দূরে থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আমি তোমায় সত্যি ভালোবাসি ঈশান। তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। আমি এই জন্য আরো বেশি রেগে গিয়েছিলাম যে তুমি আমাকে কেন ভালোবাসতে পারলে না। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, বলো। আমি তো চেয়েছিলাম তুমি যেন আমাকেই ভালোবাসো। কিন্তু আমি চাইনি আমার মতো একটা ছেলের আপনার জন্য কোনো কিছু থাকতে পারে না ম্যাডাম। দয়া করে এসব কিছু বলবেন না। বাইরে আপনার আব্বু আম্মু বসে আছে, এসব নিয়ে কথা বলে আরও ঝামেলা বাড়বে। তাছাড়া আমি চাইছি না আর আপনার সাথে এসব নিয়ে কথা বলতে, কিংবা অফিসের বিষয়ে কোনো কথা হোক। আমাকে ফোন করা হয়েছিল তাই এসেছি, মানবতার খাতিরে এসেছি। আমি জানি আপনি আমার জায়গায় থাকলে ঠিকই আসতেন, তাই এসব কথা আর বাড়াবেন না প্লিজ ম্যাডাম। কবিতা কিছু বলতে যাবে তার আগেই ঈশান কেবিন থেকে বেরিয়ে গেলে কবিতা ঈশানের হাত ধরল। ঈশান হাতটা ছাড়িয়ে নিয়েই বাইরে এসে কবিতার আব্বু আম্মুর সাথে কথা বলে বাসার দিকে চলে গেল। দুদিন পরের ঘটনা। সেদিন কবিতা ঈশানকে কল করলো ওর সাথে দেখা করার জন্য, কিন্তু ঈশান আর মেয়েটার সাথে কোনো প্রকার কথা বলতে চায় না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে কবিতা ওকে হুমকি ধামকি দিয়ে বলল, তুমি কি আমার সাথে দেখা করবে নাকি আমাকে কিছু করতে হবে? সত্যি করে বলো, তুমি আসবে নাকি আমাকে তোমার কাছে যেতে হবে? ম্যাডাম আপনার যা খুশি তাই করতে পারেন, তারপরও আমি আপনার সাথে দেখা করতে রাজি না। আর আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছেও আমার নেই। আমি জানি আপনি যা করেছেন ঠিকই করেছেন, আমি মানছি। আর সবচেয়ে বড় বিষয়, আমার সাথে যেটা হবার ছিল আপনি সেটা করেছেন। তাই এইসব বিষয় নিয়ে অন্তত আর কোনো ঝামেলা করবেন না। আমাকে ভালোভাবে বাঁচতে দিন ম্যাডাম। সত্যি কথা বলতে গেলে এই 6টা মাসে আমি আমার জীবনটা পুরোপুরি বিষিয়ে দিয়েছেন। আপনার জায়গায় আমি থাকলে অন্তত আপনার সাথে কথাই বলতাম না, তারপরে এরকমভাবে আপনাকে টর্চার করতাম না। তাই বলছি আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ। ঈশান কলটা কেটে দিয়ে ফোনটা অফ করে দিল। আধা ঘন্টা পর বাসায় আসলো। বাসার সামনে এসে বেশ বিরক্ত হলো ছেলেটা, কারণ বাসায় এসে দেখলো কবিতা ওর আব্বু আম্মু আর বোন সবাইকে নিয়ে ডাইনিংয়ে বসে আছে। ঈশান কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকতেই কবিতার যখনই নজর পড়ল ঈশানের দিকে, তখনই মেয়েটা বলতে লাগলো, আঙ্কেল আন্টি, তোমাদের ছেলে এসে গেছে, দেখো। ওকে ডাকো, ওর সাথে কথা বলো। ওকে আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি ওকে বলেছি যে আমি ভুল করেছি, তার জন্য আমাকে মাফ করে দিতে, কিন্তু আমার সাথে কোনোভাবেই কথা বলতে চাইছে না। দেখো, ভুল তো মানুষেরই হয়, তাই না? বলো, ওকে একটু বোঝাও না তোমরা। ঈশান এগিয়ে এসে দাঁড়াতেই আব্বু আম্মু বলতে লাগলো, আসলে ঈশান, ওনারা আমাদের পাশের বাসাতেই থাকতো, সেটা তো তোমরা জানো। ছোটবেলাতে তোমরা একসাথেই বড় হয়েছো, সেটাও খুব ভালো করেই জানো। কবিতা আমাদের সবাই বলেছে, আর এটুকু বলেছে যে ও তোমাকে পছন্দ করে, সেই জন্য আজকে ওনারা এসেছে। মানে আমি বুঝতে পারলাম না যে ওনারা কি জন্য এখানে এসেছে। ঈশান, আমি বলছি, আসলে কবিতা আমাদের বলেছে ও তোমায় পছন্দ করে, তাই তোমার সাথে বিয়ের কথা বলার জন্য আমরা এখানে এসেছি। আমি বলছিলাম কি, তুমি যদি... মাফ করবেন আঙ্কেল, এটা কখনোই সম্ভব না। আপনারা কোথায় আকাশের চাঁদ, আর আমরা কোথায় বামন। বামন হয়ে আকাশের চাঁদের দিকে হাত বাড়াতে চায় না, তাই দয়া করে এরকম কিছু বলবেন না। আপনারা আপনাদের মেয়ের কথাতে সাই দিয়ে ভুল জায়গায় এসে পড়েছেন, এরকম কিছু হওয়া সম্ভব না। ঈশান, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি নিজেও জানো তুমি আমাকে ঠিক কতটা পছন্দ করো। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমায় চাও না? সামান্য একটা ভুলের কারণে সেদিনের সেই না বলা কথাগুলো আজ পর্যন্ত না বলে রয়ে গেছে। তুমি কি আমায় বলতে না যে তুমি আমায় ভালোবাসো? আমাদের দুজনের দূরত্ব না বাড়লে কি তুমি জানাতে না যে তুমি আমাকে পছন্দ করো? অবশ্যই জানতে। তাই আমি চাইছি না এই মুহূর্তে রাগের মাথায় ভুলভাল কিছু করে বসতে। দেখো, ঠান্ডা মাথায় ভাবা যাবে। তুমি একটু আমার কথা শোনো। সব শোনা হয়ে গেছে ম্যাডাম, আপনার সাথে আমার কোনোভাবেই যায় না। আপনি কত বড় লোকের মেয়ে, তাই আমি চাইছি না আপনার সাথে এরকম কিছু হোক। আপনি
আপনার আব্বু আম্মুর সাথে বাসায় চলে যান, আর দয়া করে এসব বিষয় নিয়ে আর কিছু বলতে আসবেন না। সে তুমি কি চাইছো? আমি এখানে উল্টোপাল্টা কিছু একটা করি? সেটা যদি দেখতে চাও তাহলে শুধু একবার বলো যে তুমি তেমন কিছু চাও। ম্যাডাম, আপনি কিন্তু আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন। ইমোশনাল ব্ল্যাকমেল? তার মানে তুমি ইমোশনাল হচ্ছ? আমার যদি কিছু হয় তাহলে তোমার খারাপ লাগবে, তাই তো? তার মানে তুমি আমাকে ভালোবাসো? এখন সত্যি করে বলো, তুমি কি চাও? আমি কিছু করি নাকি তুমি সহজ কথায় রাজি হবে? দেখেন ম্যাডাম, আপনি কিন্তু আমার সাথে জোর জবরদস্তি করছেন। জোর করে কিন্তু আর যাই হোক, আপনি এরকম কিছু করতে পারেন না। ম্যাডাম, আমি বলছি ভালো কথায় আপনি এখান থেকে চলে যান। আপনি আমার সাথে কখনো থাকতে... বুঝেছি, তোমাকে ভালো কথায় বললে তুমি রাজি হবে না, তাই না? দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। আপু আম্মু, তোমরা কাজে ডাকো, বিয়ে আজকে এখনই হবে। ওকে আমি সহজ ভাষায় বলছি, তাতে ও বুঝতে পারছে না, ওকে খুব কঠিন করে বোঝাতে হবে, বুঝেছি আমি। ঈশান কিছু বলতে যাবে তার আগেই কবিতা ওকে হাত ধরে টানতে টানতে অন্য একটা রুমে নিয়ে আসলো। তারপর রুমের দরজা আটকে দিতেই ঈশান কবিতার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। কবিতা ঈশানের কাছে আসার চেষ্টা করলে মেয়েটা যখনই এগোলো তখনই ঈশান দূরে সরে গেল আর বলতে লাগলো, ম্যাডাম, এবার বাড়াবাড়ি করে ফেলছেন, এসব কিন্তু ঠিক না। আপনি আমার কাছে আসবেন না একদম, তাহলে আমি... চিৎকার করবে না তো? তুমি তো কোনো মেয়ে না যে তোমার সাথে ভুলভাল কিছু করতে চিৎকার করবে। তোমার যদি চিৎকার করারই হয় তুমি করতে পারো, তবে যা ইচ্ছে তাই করো। তারপরে একটা কথা শুনে রেখো, তোমার যদি কাউকে বিয়ে করতে হয় তুমি আমাকেই বিয়ে করবে, আর আমার বাইরে তুমি যদি কাউকে বিয়ে করতে চাও তাহলে সেটা তোমার জন্য অনেক বড় ভুল সিদ্ধান্ত হবে। তাই বলছি, আর একবারও যদি আমার কথায় অবাধ্য হও তাহলে কিন্তু তোমার সামনেই আমি ভুলভাল কিছু একটা করে বসবো। ম্যাডাম, আবেগ দিয়ে জীবন চলে না, আপনি খুব ভালো করেই জানেন। আপনি আমার সাথে থাকতে পারবেন না। কেন থাকতে পারবো না? কিসের জন্য থাকতে পারবো না আমি বলো? কারণ আমার কিছুই নেই। আপনার পক্ষে সম্ভব না এই ভাঙা করে থাকা। এরকম একটা ছেলের সাথে কেউ কখনো থাকতে পারে না। এত বড় লোকের মেয়ের পক্ষে তো সম্ভবই নয়। আপনি আবেগে এসব কথা বলছেন। বাসায় চলে যান, ঠান্ডা মাথায় ভাবুন, দেখবেন সবটাই মাথায় চলে আসবে। পরবর্তীতে মনে হবে আপনি ভুল করেছেন। তোমার কিছু নেই, এটাই সমস্যা। আমার কিছু প্রয়োজন নেই, তুমি শুধু আমি একটু ভালোবাসলেই হবে। বাঁচতে পারবে না বলো? আপনার মতো বড় লোকের মেয়েকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আপনি অন্য কোথাও দেখতে পারেন। ঈশান, আমি শেষবারের মতো বলছি, আমাকে রাগাবে না, তাহলে কিন্তু তোমার জন্য খুব বেশি খারাপ হয়ে যাবে বলে দিলাম। আপনি কিছু করতে পারবেন না ম্যাডাম। আপনি শুধু আবেগের বশে এইসব কথা বলছেন, কিন্তু কখনোই আমার সাথে থাকতে আপনার পক্ষে সম্ভব না। ম্যাডাম, আপনি চলে যান। এবার ঈশান আর কিছু বুঝে ওঠার আগেই কবিতা ওর একটা হাত ধরে টেনে নিজের কাছে আনলো। কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা ওর কাছাকাছি এসে শার্টের কলারটা আঁকড়ে ধরলো। ঈশান এবার বলতে লাগলো, দেখুন ম্যাডাম, আপনি যেটা করতে চাইছেন সেটা কিন্তু ঠিক না। এসব একদমই ভালো না। বিয়ের আগে এসব... তার মানে তুমি চাইছো আমাদের বিয়েটা হোক? আমি ভালো করেই বুঝতে পারছি, শোনো, তুমি চাও বিয়ের পরে আমাদের মাঝে এগুলো হোক। ওকে, সমস্যা নেই, কিন্তু আগে তো তুমি বিয়েতে রাজি করাতে হবে, বলো? ঈশান কিছু বলতে যাবে তার আগেই কবিতা ওর ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলিয়ে দিল। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ও ভাবতেও পারেনি যে কবিতায় এরকম কিছু করবে। ঈশানের মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে। ও মুহূর্তের মধ্যেই ভাবতে আরম্ভ করেছে মেয়েটা এটা কি করলো। ঈশানের হাত পা ঠান্ডা হয়ে আসছে, কোনো রেসপন্স করছে না। কবিতা এবার নিজেই ছেলেটার দুটো হাত নিজের কোমরের কাছে রাখলো। কিছুক্ষণ বাদেই যখন ঈশান ওর ঠোঁটে ভালোবাসার স্পর্শের ডাকে সাড়া দিল, তখন কবিতা একটু মুচকি হেসে ওর ঠোঁটে আরও গভীরভাবে চুমু খেতে লাগলো। মিনিট 5 এরকম করেই চললো। তারপর ছেলেটাকে ছেড়ে দিল। ঈশান কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা আবারও ওর ঠোঁটের সাথে ঠোঁট মেশালো কবিতা। ঈশান আর চুপ করে থাকতে পারলো না, মেয়েটাকে নিজের সাথে 2 হাতে মিশিয়ে নিল। কবিতা আরও মিনিট 2 ছেলেটাকে কিস করার পর একটা সময় ঠেলে ফেলে দিল। তারপর দুজন আলাদা হয়ে যেতেই এবার কবিতায় ঈশানের উপর উঠে গেল। তারপর ওর শার্টের কলার এক হাতে ধরতেই ঈশান কোমর জড়িয়ে ধরে ওর গলায় আর ঘাড়ে মুখ গুজে দিল। কবিতা এবার মুচকি হেসে বলল, এবার বলো, ভালোবাসো না? ভয় লাগে যদি আবারও আমি ছেড়ে দূরে চলে যান। আর কখনো যাবে না? এবার থেকে ভুল বোঝার আগে 1000বার ভাববো, দেখো। তবুও ভয় হয়। হারিয়ে যেতে দেবো না বলেই বিয়ে করতে চেয়েছি, বাসায় প্রস্তাব নিয়ে এসেছি, দেখো আর কখনো দূরে যেতে দেবো না, খুব শীঘ্রই বিয়ে করে নেব। ঈশান কবিতার গলা থেকে মুখ সরালো না, আরও গভীরভাবে চুমু দিয়ে শুধু হুঁ শব্দটুকু উচ্চারণ করলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হয়েছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে।